আর ২৪-এর গণঅভ্যুত্থানের মাঝে একটা জায়গায় একটা ফারাক আছে। ৬৯-এর গণঅভ্যুত্থানের সময় তৎকালীন রাজনৈতিক দলগুলো তাদের স্বনামে সক্রিয় থাকবার যে ঘটনা, ২৪-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল স্বনামে সক্রিয় থাকে নাই। এই বাস্তবতাটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর বোঝা দরকার। বাংলাদেশের মানুষ ২৪-এর আন্দোলনে তার স্বতঃস্ফূর্ততার জায়গা থেকে এসেছে। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদেরও সারা দেশব্যাপী তেমন সুসংহত কোনো কর্মী বাহিনী ছিল না। তথাপিও বাংলাদেশের মানুষ এই ছাত্রদের ডাকে রাজপথে এসেছে, জীবন দিয়েছে। বাংলাদেশ নতুন এক বাংলাদেশের আবির্ভাব করতে বাধ্য হয়েছে। আজকের আমাদের আলোচনার যে লাইন, গণঅভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের রাজনীতি রোডম্যাপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের রাজনীতি রোডম্যাপের কথা যদি আমরা বলি, তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে কথাটা বলতে হবে, বিগত ফ্যাসিবাদী যারা, বাংলাদেশে তাদের রাজনীতির অবস্থা কি হবে। আমরা বিভিন্ন জায়গায় বিগত ফ্যাসিবাদী আওয়ামীদের পুনর্বাসনের নানারূপ ষড়যন্ত্র আমরা রক্ষা করি। আমরা দেখছি আওয়ামী লীগ তারা তো সন্ত্রাস করে যাচ্ছে, এখন সন্ত্রাসী হুমকি দিয়ে যাচ্ছে বাংলাদেশের নাগরিকদের। সে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে রেলিভেন্ট করবার নানাবিধ কলকবজা নানা জায়গায় সক্রিয় হয়ে আছে। কিন্তু আমরা জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের জনগণ খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশের ভবিষ্যতে পতিত ফ্যাসিবাদী আওয়ামীদের রাজনীতিকে আমরা আর কোনোভাবেই প্রাসঙ্গিক হতে দেব না। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলছি, তার প্রথমে যাদের বিলোপ হতে হবে তারা হচ্ছে এই পতিত আওয়ামী লীগ। আমরা যে ব্যবস্থার কথা বলি, এই ফ্যাসিবাদী ব্যবস্থার রক্ষা কবচ হিসেবে, এই ফ্যাসিবাদী ব্যবস্থার আইনি ভিত্তি হিসেবে, এই ফ্যাসিবাদী ব্যবস্থা তাদেরকে টিকিয়ে রাখবার মেকানিজম হিসেবে বাংলাদেশে সবথেকে বড় ভূমিকা পালন করেছে ৭২-এর সংবিধান। অতএব বাংলাদেশকে যদি ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে হয়, বাংলাদেশের শাসনতন্ত্র, বাংলাদেশের সংবিধান বর্তমানে যা আছে, এই সংবিধান দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করা সম্ভব নয়। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হলে অতি অবশ্যই বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন। এবং এই সংবিধানের জন্য আপনারা দেখবেন, বাংলাদেশের মানুষ, আপনারা সারা দেশ ঘুরেন, যে মানুষ যে দলই করুক না কেন, দলের নেতারা হয়তো ভিন্ন সুরে কথা বলছেন, কিন্তু সে দলের কর্মীরা, সে দলের সমর্থকরা, অর্থাৎ বাংলাদেশের আপামর জনতা গ্রাম পর্যায় পর্যন্ত গিয়ে কথা বলে দেখে আসেন। সকলের কাছে একটাই কথা, পুরনো সংবিধান চলবে না, বাংলাদেশের জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমরা যখন নতুন সংবিধানের কথা বলছি, আমরা তো বয়সী তরুণ, অনেকেই আমাদের এই তারুণ্যকে তখন কটাক্ষ করবার চেষ্টা করছেন। কিন্তু আমরা স্পষ্ট করে বলি, তরুণরা এই সংবিধান কিভাবে তৈরি হবে তার একটি রোডম্যাপ হাজির করেছে। কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত বাংলাদেশের সংবিধান কিভাবে সংস্কার হবে, কতটুকু সংস্কার হবে, কি হবে, তার কোনো রোডম্যাপ এখন পর্যন্ত হাজির করতে পারে নাই। আমরা বারবার বলেছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে সংস্কারের একটা পরিবেশ তৈরি করবে। বাংলাদেশের সচিবালয় বলেন, বাংলাদেশের বিচারালয় বলেন, বাংলাদেশের সংবিধান বলেন, বাংলাদেশের পুলিশ প্রশাসন বলেন, প্রত্যেকটা জায়গায় সংস্কার প্রয়োজন। এই কথাটা মানুষ ভেবেছে, এই কথাটা মানুষ মনে লালন করেছে। এই কারণে এই ২৪-এর আন্দোলনে মানুষ নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ডাকে নয়, স্বতঃস্ফূর্তভাবে এসে এই আন্দোলনে মানুষ জীবন দিয়েছে। শুধুমাত্র হাসিনা যাবে, অন্য কেউ ক্ষমতায় আসবে,
এই কারণে 24-এর আন্দোলনে মানুষ জীবন দেয় নাই। অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি থাকতে হবে, বহুদলীয় রাজনীতি চলবে, কিন্তু অবশ্যই সেই রাজনীতিকে একটা নয়া ব্যবস্থার মধ্য দিয়ে, একটা নয়া বন্দোবস্তের মধ্য দিয়ে সেই রাজনীতিকে পরিচালিত হতে হবে। বাংলাদেশে যাতে কোনোভাবেই আর অতীতের কোনো ফেসিবাদী শক্তি ফিরে আসতে না পারে এবং ভবিষ্যতে কোনো শক্তি বাংলাদেশে ফেসিবাদী হয়ে উঠতে না পারে। যেভাবে অতীতে আসাদ জীবন দিয়েছেন, নূর হোসেন জীবন দিয়েছেন, আবু সাইদরা জীবন দিয়েছেন, তেমন করে নতুন কাউকে আর জীবন দিতে না হয়, তেমন একটা ব্যবস্থা তৈরির দায় বাংলাদেশের বর্তমান সরকারের আছে। অতএব সরকারকেও আমরা বলবো, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর হুমকি ধামকিতে সংস্কারের পরিবেশ তৈরি না করে, সংস্কারের সূচনা না করে, সংস্কার যে চলছে সংস্কারের একটা বাস্তব রূপায়ণ না করে আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবেন, এমন যদি হয় আপনারা হয়তো চলে যেতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্ররা নতুন কাউকে নিয়ে আসবে যারা বাংলাদেশের জন্য সংস্কারের পরিবেশ তৈরি করবে, সংস্কারকে বাস্তবে রূপায়ণ করে চলে যাবে। আমরা স্পষ্ট করে বলি, সংস্কারের কথা, এবং এই সংস্কার শুধু কথার মধ্যে নয়, এটার বাস্তব রূপায়ণ করে যাওয়ার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা শুনি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করবার। এই প্রশ্ন যখন আসে, যখন এই কথা বলা হয় শুধুমাত্র নির্বাচিত সরকারই সংস্কার করতে পারে, তখন আমরা স্পষ্ট করে বলি, নির্বাচিত সরকারেরা বাংলাদেশে যা আসছে তারা যত শতাংশ জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছিল তার থেকে কয়েক গুণ বেশি মানুষের, বলতে গেলে শুধুমাত্র ফেসিবাদীরা ব্যতি রেখে সকল মানুষের সমর্থন নিয়ে সরকারটি গঠিত হয়েছে। অতএব এই সরকারের সংস্কারের ম্যান্ডেট আছে কিনা সে প্রশ্ন করার আগে নিজেদের ভাবা দরকার, নিজেরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন কত শতাংশ মানুষের